সম্পদ দায় ব্যয় চিনতে পারলে কে ঠেকায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের রেয়ামিল ক্লাস চলছে, অলরেডি আমাদের দুটো ক্লাস শেষ হয়ে গিয়েছে। তোমরা ক্লাসগুলো আশা করি সবাই দেখেছো। আজকে আমি রেয়ামিলের চলতি সম্পদ এবং চলতি দায় নিয়ে আলোচনা করব। কারণ এই চলতি সম্পদ চলতি দায় থেকে আমাদের রেয়ামিলে একটা অপশন থাকে, হয়তো গোয়াতে নাইলে ফাতে। আমাদের চলতি সম্পদ চলতি দায় চিনলে আমি চলতি সম্পদ চলতি দায় পার্থক্য বের করতে পারবো, কার্যকরী মূলধন করতে পারবো। এছাড়া আর্থিক অবস্থার বিবরণীতে লাগবে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনুপাত বিশ্লেষণে লাগবে। চলতি সম্পদ চলতি দায় আমাদের অনেক জায়গাতে প্রয়োগ আছে। তাহলে আমরা একটু দেখে নিই আমাদের চলতি সম্পদের ভিতরে কি কি থাকতে পারে। চলতি সম্পদ, চলতি সম্পদের ভিতরে আমাদের শুরুতে থাকবে হাতে নগদ, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, সব একই কথা। হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমা, ব্যাংক তহবিল, ব্যাংক উদ্বৃত্ত থাকতে পারে একই কথা। অগ্রিম যে কোনো খরচ, অগ্রিম যে কোনো খরচে আমার চলতি সম্পদ হিসাবে গণ্য হবে। তারপরে যে কোনো প্রাপ্য, প্রাপ্য থাকলে সেটা আমার চলতি সম্পদ। প্রাপ্য, কোনো কিছুর সঙ্গে প্রাপ্য থাকলে সেটাকে চলতি সম্পদ হিসেবে আমাদের গণ্য করতে হবে। তারপরে স্বল্প মেয়াদী বিনিয়োগ, স্বল্প মেয়াদী বিনিয়োগ, স্বল্প মেয়াদী বিনিয়োগ আমরা জানি যে 1 বছরের ভেতরে হইতে হবে, সর্বোচ্চ 1 বছর হইতে হবে। সর্বোচ্চ 1 বছরের জন্য যে বিনিয়োগ হয় সেগুলো হচ্ছে আমার স্বল্প মেয়াদী বিনিয়োগ। তারপর আমার থাকতে পারে অব্যবহৃত মনিহারি, অব্যবহৃত মনিহারি হতে পারে, অব্যবহৃত সাপ্লাই হইতে পারে, সমাপনী মজুত পণ্য, এইটা আমার এগুলো হচ্ছে চলতি সম্পদের ভিতরে আসবে। আমি তোমাদের আরেকবার বলছি, হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমা, ব্যাংক তহবিল, এর সাথে উদ্বৃত্ত থাকতে পারে। নগদ তহবিল অবিক নগদ উদ্বৃত্ত বলা থাকতে পারে, উদ্বৃত্ত। ব্যাংক তহবিলের ক্ষেত্রে তাই অগ্রিম খরচ, প্রাপ্য, যে কোনো প্রাপ্যই, এটা প্রাপ্য বিল হতে পারে, প্রাপ্য হিসাব হতে পারে, প্রাপ্য সুদ হতে পারে। প্রাপ্য থাকলেই বুঝতে হবে সেটা আমার চলতি সম্পদ। স্বল্প মেয়াদী বিনিয়োগ, স্বল্প মেয়াদী বিনিয়োগ যে বিনিয়োগটা আমাদের 1 বছরের ভেতরে, 1 বছরের সর্বোচ্চ 1 বছর হবে। তারপর অব্যবহৃত মনিহারি, সমাপনী মজুত, এইগুলো হচ্ছে আমার চলতি সম্পদ হিসাবে আমরা গণ্য করি। এখন আমার শিখতে হবে চলতি দায়। আমরা এখন কিনবো হচ্ছে চলতি দায়। চলতি দায়ের ভিতরে প্রথমে থাকবে পাওনা দায়, অথবা প্রদেয়। প্রদেয় থাকলে সেটা আমাদের চলতি সালের ভিতরে দিতে হবে, চলতি দায়ের ভিতরে প্রদেয়। তারপরে থাকতে পারে কি আমাদের বকেয়া খরচ,
যে কোনো বকেয়ার খরচ আমাদের চলতি দায়। তারপরে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত অথবা ব্যাংক ওভারড্রাফট, অথবা ব্যাংক ওডি, ব্যাংক ওডি। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি। অগ্রিম প্রাপ্ত আয়, যে কোনো আয়ের সাথে আমাদের যদি অগ্রিম কথা জুড়ে দিই তাহলে সেটা আমাদের চলতি দায় হয়ে যাবে। অগ্রিম প্রাপ্ত আয়, যে কোনো আয়ের সঙ্গে অগ্রিম কথা জুড়ে দিলে সেটা আমাদের চলতি দায় হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের কি থাকতে পারে, ঋণের বকেয়া সুদ, যে কোনো দেও, দেও কত থাকলেও আমাদের হবে যে কোনো দেও, দেও কথা অথবা দেনা, যে কোনো দেও বা দেনা। তারপর আমাদের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, তারপর থাকতে পারে অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয়। তাহলে মোটামুটি আমাদের এই সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমরা চলতি সম্পদ সম্পর্কে, চলতি দায় সম্পর্কে জানতে পারবো। এছাড়া আমাদের আছে হলো প্রস্তাবিত লভ্যাংশ। 8-9 নম্বরে আমি লিখতে পারি প্রস্তাবিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ। কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অথবা কল্যাণ তহবিল। এই হচ্ছে আমার চলতি দায়ের মোটামুটি একটা ধারণা আমি তোমাদেরকে দিতে পারলাম। এগুলো তোমরা মনে রাখতে পারো, অবশ্যই আমরা যে কোনো অঙ্কই করতে পারবো। আমি আরেকবার বলছি, পাওনাদার প্রদেয় হিসাব। পাওনাদারের আমাদের আরেক নাম হচ্ছে ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের জের। স্বল্প মেয়াদী ঋণ যদি থাকে আমি 10 নম্বর হিসেবে দিতে পারি স্বল্প মেয়াদী ঋণ। এই হচ্ছে আমার চলতি দায়। পাওনাদার প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের, বকেয়া খরচ, ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি, অগ্রিম প্রাপ্ত আয়, ঋণের বকেয়া সুদ, যে কোনো দেয় বা দেনা, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বা কল্যাণ তহবিল, অনুপার্জিত সেবা আয়, প্রস্তাবিত লভ্যাংশ, তারপর হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ। আমাদের অনেক সময় বলে যে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ঘরেকে যার চলতি সম্পদ আর চলতি দায় যদি দেখাই দিতে পারি, এগুলা যোগ করলে তাহলে আমার চলতি সম্পদ চলতি দায় শেষ। অনেক সময় বলে চলতি সম্পদ ও চলতি দায়ের মোট পরিমাণ, যখন বলবে যে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়।
সেই ক্ষেত্রে আমি বার করবো একটা তবে এখানে দেখবো যে চল বিবরণ টাকা টাকা এই আমার ভাবনা এখানে চলতি সম্পদ লিখবো চলতি সম্পদ লিখে আমার যেটা চলতি সম্পদ থাকবে যেরকম হাতে নগদ সমাপরিটা হতে হবে 10,000 আর তারিখ না বললে হবে দেনাদার এগুলো আমাদের রেয়ামিলে থাকবে রেয়ামিল দেখে দেখে জাস্ট খালি বসাই দেবো এই হলো আমার 12 টাকা এই হলো চলতি সম্পদ হয়ে গেল একইভাবে আমরা দেখবো চলতি দায় পাওনাদার বকেয়া খরচ আমার যদি বলে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের এইভাবে করব এখন এখানে চলতি সম্পদ ও চলতি এখানে বেশ কয়েক রকমের কথা বলা থাকে রেয়ামিলে অনেক সময় বলে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য তাহলে আমাদের পার্থক্য বললে আমি যখন লিখবো চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য পার্থক্য যখন আমি নির্ণয় করবো তখন এটা নিচে দাগ দেওয়া যাবে না তখন এটা নিচে দাগ দেওয়া যাবে না এখানে আমরা একটা ব্র্যাকেট দিব পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল তখন এটা থেকে এটা আমি বিয়োগ করে দিব এই চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যের আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য নির্ণয় অথবা আমাদের বলতে পারে কার্যকরী মূলধন নির্ণয় কার্যকরী মূলধন নির্ণয় একই জিনিস চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্যটা কার্যকরী মূলধনও সেম একই জিনিস হবে তাহলে আমরা এটা বিয়োগ করব চলতি সম্পদ থেকে বাদ দিয়ে দিব চলতি দায় এখন আমাদের যদি বলে যে মোট চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যোগ করে দেব মোট চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বললে তখন এটা আমরা যোগ করে দেব তাহলে 12 এর সাথে 19,000 এখন আমাদের প্রশ্নে যেরকম ভাবে যাবে ঠিক আমরা সেরকম ভাবে উত্তরটা দিব আমরা যদি চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ জানতে পারি চিনতে পারি তাহলে আমাদের যত চলতি সম্পদ চলতি দায় সংক্রান্ত প্রশ্ন থাকবে তোমরা অনায়াসে উত্তর দিতে পারবা এখন তাহলে তোমাদের চলতি সম্পদ চলতি দায় জানার জন্য যে লিস্টটা আমি দিয়ে দিয়েছি এই চলতি সম্পদ চলতি দায়টা একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে 2-4 বার আর মনে রাখতে হবে চলতি সম্পদ চলতি দায় মানে স্বল্প 1 বছরের জন্য সর্বোচ্চ 1 বছরের জন্য আমাদের যে সম্পদগুলো অর্জন করব চলতি সম্পদ 1 বছরের জন্য যে দায়গুলো হবে সেগুলো হবে আমাদের চলতি দায় আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগছে যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং তোমাদের কোনো সমস্যা হলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আমার রেয়ামিলের ক্লাসগুলো প্রায় শেষ হয়ে আসছে আর দুইটা আমরা এখন নেক্সট আমরা একটা ক্লাস করব চলতি সম্পদ চলতি হয়ে গেল রেয়ামিল যদি আমাদের না মিলে তাহলে সেই রেয়ামিল আমরা কিভাবে মিলাবো অথবা রেয়ামিলের ভুলগুলো কিভাবে খুঁজে বের করব আমি পরবর্তী দিন এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আর তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে